আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস পরিচালনায় আছি আব্দুল হালিম, প্রভাষক, বাংলা বিভাগ, পাঁচশোকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে বাংলা প্রথম পত্র থেকে যে পাঠ নিয়ে আলোচনা করব সেটা হলো একটি কবিতা। আর কবিতার শিরোনামে আছে 18 বছর বয়স। লিখেছেন প্রয়াত কিশোর কবি, যাকে আমরা কাজী নজরুল ইসলামের উত্তরসূরি হিসাবেও চিনি, সুকান্ত ভট্টাচার্য। তো সুকান্ত ভট্টাচার্যকে কেন কাজী নজরুল ইসলামের উত্তরসূরি বললাম শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো। কারণ আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলামের পরে বিদ্রোহী মনোভাব, অর্থাৎ অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে যে এক চকটেঘাত, অর্থাৎ যে প্রতিবাদ কণ্ঠ, অর্থাৎ তাদের লেখনীর মাধ্যমে যে প্রতিবাদী কণ্ঠস্বর সাহিত্যের উদ্যান করেছেন। তাছাড়া দেখা গেছে বাস্তবিক জীবন দশায় তারা বিভিন্ন অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, প্রতিহত করার চেষ্টা করেছিলেন। তেমনইভাবে ওই কাজী নজরুলের পরে আমরা দেখেছি যে কিশোর কবি হিসেবে সুকান্ত ভট্টাচার্যের যেই আসলে তার আমাদের এই প্রিয় দেশের জন্য যা করেছেন সেটা একেবারেই অনস্বীকার্য এবং সেটা ভোলার মতো নয়, চিরস্মরণীয়। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, কারণ আমরা বাংলা সাহিত্যে একটা জিনিস দেখেছি যে বাংলা সাহিত্যে যত কবি সাহিত্যিক এসেছিলেন যুগের আদলে, তো যাই হোক সবচেয়ে আমরা দেখেছি যে কম সময়, অর্থাৎ এই পৃথিবীতে অতিবাহিত করেছিলেন, কম সময় এই বসুন্ধরা থেকে বিদায় নিয়েছিলেন সেই কবি সুকান্ত ভট্টাচার্য। অর্থাৎ তিনি মাত্র 21 বছর বয়সে কী করেছেন, এই বসুধা থেকে চিরপ্রস্থান করেছেন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তো এই ক্ষীণকালের জন্য হলেও তিনি সাহিত্য সাধনায় বা বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত হয়ে, যেমন কীরকম যে স্বাধীনতা যুদ্ধের কালে মুক্তিকামী বাঙালির মনে যে একটা বিশেষ সাহস বা শক্তি জুগিয়েছিলেন, সেটা কিন্তু অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য করতে সক্ষম হয়েছিলেন। তাছাড়া ফেসি বিরোধী যে আসলে আন্দোলন, অর্থাৎ সেই শিল্পী হিসেবে আমরা তাকে চিনি। ফেসি বিরোধী মানে কি শিক্ষার্থী বন্ধুরা, সেটা তোমরা একটু খেয়াল করো যে আসলে স্বৈরাচারী বা স্বৈর শাসকদের বিরুদ্ধে যে আন্দোলন, যে গণ আন্দোলনের যে সূচনা, যে উদ্যোক্তা, তাদেরকে বলা হয় ফেসি বিরোধী। যাই হোক, সেটার জন্য তিনি আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন। তাছাড়া আমরা দেখেছিলাম যে আসলে সুকান্ত ভট্টাচার্য শুধু তাই নয়, এমনকি যে দৈনিক স্বাধীনতার কিশোর সভার অংশের প্রতিষ্ঠাতাও তিনি ছিলেন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে যাওয়ার পূর্বে আমরা শুরুতেই কবি পরিচিতি একটু জানব। কারণ প্রত্যেকটা গল্প পড়ি বা উপন্যাস পড়ি বা কবিতা পড়ি বা প্রবন্ধ পড়ি বা নাটক পড়ি, যাই পড়ি, সেটা কে লিখেছেন তার সম্বন্ধে আমাদের জানা খুবই জরুরি, বা তার লেখার বৈশিষ্ট্যের ধরনগুলো আমাদের জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, জানতে হবে। যাই শিক্ষার্থী বন্ধুরা, সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার উটালিপাড়ায়। যাই হোক, তার পিতার নাম ছিল নিবারণচন্দ্র ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তা আমরা দেখেছি তার জীবন দশায় ছোটবেলা থেকেই সুকান্ত ভট্টাচার্য অত্যন্ত রাজনীতি সচেতন ছিলেন। তোমাদের আমি পূর্বে বলেছিলাম যে উনি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথেও জড়িত ছিলেন। কেন নয়, তিনি বাংলার মুক্তিগামী মানুষের জন্য, আমাদের এই ভারতীয় মানুষের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন ওনার লেখনীর মাধ্যমে সেই অত্যাচারীদের বিরুদ্ধে, ওই স্বৈরশাসকদের বিরুদ্ধে রুখে ধরার জন্য, মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যেটা খেয়াল করব যে তিনি যে কিশোর সভার প্রতিষ্ঠাতা ছিলেন, তো এটাই মিন করে যে আসলে আমরা এই পৃথিবীতে যারা বার্ধক্য সময় অবস্থান করতেছি, তো যারা নবীন, আমরা যারা প্রবীণ হয়ে আছি, এই প্রবীণরা কী করব, ওই নতুনদের জন্য তাদের আসন আমরা রেখে দিব, তাদের জন্য আমরা উন্মুক্ত করে রেখে দেবো, তাদেরকে আমরা জায়গা করে দিই। ঠিক ততপুরি ওই সুকান্ত ভট্টাচার্য চিন্তা করেছিলেন যারা বর্তমানে কিশোর, তারা একদিন যুবক হবে, তারা একদিন অর্থাৎ অষ্টাদশ যে বয়স, এই বয়সে পদার্পণ করবে। তো পদার্পণ করলে তারা দেখা গেছে যে ওই প্রবীণদের চেয়ে নবীন হিসেবে ভালো
কাজ করতে পারবে দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, মাটি ও মানুষের জন্য। এই চিন্তা করে তিনি কিশোর সভার যেই অংশের প্রতিষ্ঠাতা সেটাও তিনি দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে ওনার মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই সম্পাদকের দায়িত্বে তিনি অধীনস্থ ছিলেন। যাই শিক্ষার্থী বন্ধুরা, তো শুধু তাই নয়, ওনার কাব্যের মধ্যে বা ওনার লেখার মধ্যে আমরা যেটা আসলে উপলব্ধি করেছি যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার যে বিরুদ্ধে যে বিদ্রোহ, তার যে বিপ্লবী মনোভাব, যে মুক্তির যে আহ্বান মানুষকে তিনি করেছিলেন, সেই জিনিসগুলো কিন্তু ফুটে ওঠে ওনার কবিতার মধ্যে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তো ওর মধ্যে আমরা আজকে যেই 18 বছর বয়স কবিতা শিরোনাম, সেটা নেওয়া হয়েছে ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র থেকে। আর ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1948 সালে। পাশাপাশি ওনার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পূর্বাভাস, ঘুম নেই, তাছাড়া ওনার যে অন্যান্য রচনা মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তবে আমি আগেই বলেছিলাম যে অন্যান্য সাহিত্যিকদের চেয়ে তিনি একেবারেই ক্ষীণ সময় পৃথিবীতে অবস্থান করেন। তো যাই করেছিলেন, ওনার স্বল্প সময়ের মধ্যে যা কিছু লিখে গেছেন সেটাই কিন্তু একেবারে পৃথিবীতে পুরো ইতিহাস হয়ে আছে, অর্থাৎ বাংলা সাহিত্যে চির অম্লান হয়ে আছে ওনার লেখাগুলা। ওনার লেখার যেই শিল্পী, যেই নৈপুণ্যতা দেখিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের বলার মতো নয়, চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা দেখেছি পরবর্তীতে উনি 1947 সালের 13ই মে, অর্থাৎ 21 বছর বয়সে এই তরুণ কবি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই ছিল ওনার আসলে ক্ষীণ হলো ওনার জীবন বৃত্তান্ত। যাই শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চেষ্টা করব তোমাদেরকে এই 18 বছর বয়স কবিতাটি নিয়ে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো কবিতার যে পংক্তি অর্থাৎ চরণগুলো আছে সেগুলো আমি আবৃত্তি করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি শুরু থেকে যারা শেষ পর্যন্ত থাকবে তারা খেয়াল করবে ক্লাসটা যদি তোমরা একটু খেয়াল করো, অনুধাবন করো, বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে ভালো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারো, এটাই স্বাভাবিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কবিতার মধ্যে চলে যাই। শুরুতেই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি পাঠ্য বইটা থাকে তোমরা ওই পাঠ্য বইটা বের করতে পারো, বের করে তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। কবিতার শুরুতেই আছে, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলাবার ঝুঁকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, কবি কিন্তু এখানে শুরুতেই বলেছেন যে আসলে যে 18 বছর বয়সী যে যুবক বা একজন যুবকের যখন বয়স নাকি 18 হয়ে যায়, তখন এই বয়সটা কিন্তু একটা আসলে উত্তরণকালীন পর্যায়। কীরকম, তারা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে এই বয়সে। তো এদের মধ্যে একটা অন্যের উপর যে পরনির্ভরশীলতা সেটাকে অগ্রাহ্য করে, অর্থাৎ তুচ্ছতাচ্ছিল্য করে তাদের যে আত্মনির্ভরশীলতা সেটার উপরে কিন্তু তারা বেশি ডিপেন্ড করে, অর্থাৎ তারা দাঁড়ানোর যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নিতে থাকে। তো এটা কিন্তু একটা কঠিন সময়, এই কঠিন সময়টা হিসেবে এখানে কবি আসলে দুঃসহ হিসেবে মিন করেছেন। এরপরে দেখো, স্পর্ধায় নেই মাথা তোলাবার ঝুঁকি, অর্থাৎ তারা কি করে যে তারা অন্যের উপর আত্মনির্ভরতা না করে তারা নিজের পায়ে নিজে দাঁড়াবে, অর্থাৎ মাথা উঁচু করে দাঁড়াবে। অর্থাৎ এই বয়সটা যেন তাদের জন্য পুরোপুরি ঝুঁকিপূর্ণ। কেন? তারা তো সত্যের সন্ধানে, তারা শাশ্বত কল্যাণের জন্য তারা কি করবে, তারা মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাবে না। এই জিনিসটা কিন্তু কবি এখানে আসলে উপলব্ধি করেছেন এবং আমাদেরকে বলতে চেয়েছেন। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তো এ বছর বয়সী অর্থাৎ 18 বছর বয়স যাদের মধ্যে অবস্থান করতেছে, যাদের মধ্যে চলতেছে, তো তারা কি করতেছে, অহরই অর্থাৎ প্রতিনিয়তই কি করতেছে, উকি দিচ্ছে। অর্থাৎ উকি দিচ্ছে বলতে এখানে তারা আসলে প্রাণবন্ত হয়ে, হ্যাঁ, অর্থাৎ নতুনত্বের আবিষ্কারে, অর্থাৎ তারা কি ক্রিয়েটিভ মাইন্ডের, তারা সৃষ্টিশীল সৃজনশীল পর্যায়ের, হ্যাঁ, যুবক। এ কারণে তারা আর কি ঘরে বসে থাকবে না, তারা চুপ করে ঘরে বসে থাকবে না, হাত পা গুটিয়ে বা ঘুমিয়ে থাকবে না। তারা কি করবে, অর্থাৎ সত্যের সন্ধানে, হ্যাঁ, মানব কল্যাণের জন্য তারা নিজেদেরকে কি করবে,
আত্মনিয়োগ করবে, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় ছুটে যাবে দূর দূরান্তে, এটাই স্বাভাবিক। এ কারণে এখানে কবি বলেছেন যে বিরাট দুঃসাহসের তাদের মধ্যে কি, অর্থাৎ বীরতা থাকবে না, তাদের মধ্যে কোনো কাপুরুষত্ব থাকবে না, তারা সাহসিকতার পরিচয় দিয়ে তারা কি করবে, অর্থাৎ সামনে এগিয়ে যাবে। তারপর দেখো শিক্ষার্থী, 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। অর্থাৎ এই বয়সে যারা, অর্থাৎ 18 বছর বয়সে যারা আসলে অবস্থান করতেছে, তাদের মধ্যে কোনো ভয় কাজ করবে না, তাদের মধ্যে কি কোনো উৎকণ্ঠা কাজ করবে না, ভীতি কাজ করবে না, তারা কোনো কিছু দেখে একেবারে কি ভেঙে যাবে না। তো তারা এরকম একটা পর্যায়ে চলে আসছে যে একটা পাথরের দেওয়ালও দেখা গেছে নিজেদের পায়ের আঘাতে ভাঙতে পারবে, এরকম একটা শক্তি তাদের মধ্যে সঞ্চারণ হয়েছে। এই জিনিসটা কিন্তু লেখক এখানে বোঝাতে চেয়েছেন, কবি সুকান্ত ভট্টাচার্য। অর্থাৎ শুধু পাথর নয়, কীরকম যত বাধাই আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, সকল কিছুকে তারা ওভারকাম করে সামনে এগিয়ে যেতে পারবে, এই কথাটা কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন। এরপর দেখো, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তো এই 18 বছর বয়সী যুবকেরা কি, অর্থাৎ কারো কাছে মাথা নত করবে না। কারো কাছে মাথা নত বলতে এখানে অন্যায়ের কাছে, শোষণের কাছে তারা কি করবে না, মাথা নত করবে না। তারা কি করবে, মুহূর্তেই প্রতিবাদী হয়ে যাবে, প্রতিবাদ করতে তারা কি উৎকণ্ঠা বোধ করবে না। এই জিনিসটা এখানে কবি বুঝাতে চেয়েছেন। তো 18 বছর বয়সে জানে না কাদা, কাদা বলতে এখানে চোখের পানি না, অর্থাৎ তারা কি পরাজয় মেনে নেবে না। হ্যাঁ, তারা তাদের মধ্যে যে ব্যর্থতার গ্লানি তারা মেনে নেবে না, তারা ব্যর্থ হবে না, সবসময় অব্যর্থ হয়ে তারা কি, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরও কিছু পংক্তি দেখব, সেগুলা তোমরা একটু খেয়াল করবে আমি আবৃত্তি করলে। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তো আসলে এই 18 বছর বয়সী যারা আছে, তারা দেখা গেছে যে যেহেতু অকুতোভয়, তারা সব কিছুকে কি করবে, তুচ্ছতাচ্ছিল্য করে সামনে এগিয়ে যাবে, অর্থাৎ সত্য সন্ধানী হয়ে, মানব কল্যাণের জন্য, এই আমাদের দেশের জন্য। তো তারা কি করবে, তারা দেখা গেছে নিজের শরীর থেকে রক্ত বিলিয়ে দিত কোনো তোয়াক্কা করবে না, অর্থাৎ তারা নিজের শরীরের রক্ত দিয়ে হলো কি করবে শেষ পর্যন্ত, অর্থাৎ যে আমাদের ব্যক্তি সম্মান, অর্থাৎ আমাদের যেই জনতার সম্মান, মানুষের সম্মান, মানবীয় সম্মান, আমাদের দেশের যে গৌরবময় শিখা, সেগুলো কি করবে, তারা বয়ে নিয়ে আসবে। এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাদের সফলতাকে বোঝানো হচ্ছে। যাই শিক্ষার্থী বন্ধুরা, তো তাদের গতিটা এরকম হচ্ছে বাষ্পীয় ইঞ্জিনের মতো, অর্থাৎ স্টিমারের মতো। স্টিমার যেমন গতিতে চলে, অর্থাৎ তারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় থামাতে পারবে না, তাদের একটা দ্রুত গতি সম্পন্ন। তদুপরি আমরা ট্রেন বা রেলগাড়িকেও আমরা মিন করতে পারি এটার সাথে, যে তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামে, তারা যে কোনো জায়গায় আসলে তারা থামবে না, তাদের যে গন্তব্যস্থল, তাদের যে উদ্দেশ্য, সেখানে গিয়ে তারা আসলে থামবে। এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, পান দেওয়া নেওয়া জুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। তো তারা দেখা গেছে হয়তো মানুষের প্রাণ নিতেও দ্বিধাবোধ করবে না, আবার তারা নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করবে না। কিসের জন্য, ওই সত্য সন্ধানের জন্য, মঙ্গলের জন্য, অর্থাৎ ভালো কাজের জন্য। যাই হোক, তারা তাদের নিজেকে কি করে, অর্থাৎ সর্বদাই কি করে, ভালোর কিছু কাজের জন্য, ভালোর পক্ষে তারা নিজেদেরকে সঁপে দেয়, নিয়োগ করে, অর্থাৎ আত্মনিবেদিত যে প্রাণ, তারা তাদের প্রাণটাকে সেইখানে কি আত্মনিয়োগ করে সঁপে দেয়। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। তো এই যে বারবারই কিন্তু কবি 18 বছর বয়সকে নিয়ে কিন্তু বারবার বলতেছেন কবিতার পংক্তির মধ্যে, চরণগুলোর মধ্যে। তো এই বয়সটা খুবই ভয়ঙ্কর, কেন নয়, কারণ এ বয়সী যুবকদের মধ্যে কি আসতেছে, তাদের যে তাজা তাজা প্রাণ, সতেজ যে তাদের মন হৃদয়, এই হৃদয়ের মধ্যে তাদের কি, অর্থাৎ অসহনীয় দুঃসহনীয় যন্ত্রণা, বিভিন্ন কিছু তাদের মধ্যে কি আসতেছে। তারা দেখা যাচ্ছে একেবারেই একসময় তীব্র প্রখর হয়ে যাচ্ছে, যে তাদের মধ্যে
অর্থাৎ কানের মধ্যে নানা ধরনের কথাবার্তা আসতেছে যে তারা এইভাবে না ওইভাবে কাজ করবে, বিভিন্ন কিছু তাদের মধ্যে উদ্ভব হচ্ছে। এই জিনিসগুলো কবি এখানে বোঝাতে চাচ্ছেন। যাক, এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। আমি আবার বলি, চরণ দুটো। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার ক্ষত বিক্ষত হয় সহস্রপাত। তো এই 18 বছর বয়সী যে তরুণরা আছে, যুবকরা আছে, তারা কি করতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছে তুফানের বেগে পথে প্রান্তরে। হ্যাঁ, তারা দেখা গেছে যে দুর্যোগ বলতে এখানে প্রাকৃতিক দুর্যোগ না, অর্থাৎ মানুষের সৃষ্ট। হয়তো আমরা রাজনীতির নামে যে ধরনের দাঙ্গা ফেসাদ আমরা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতেছি এরকম, বা একটা ভালো কাজের নামে, বা আমরা অন্য একটা ভালো কিছুর দোহাই দিয়ে আমরা কি করতেছি, মিথ্যাচারিতা করতেছি, এই জিনিসগুলো। তো এই সকল অন্যায় বা ওই যে অপরাধ বা যে সকল শোষণ, এগুলোর বিরুদ্ধে তারা কি করতেছে, তারা নিজেদেরকে হাল ধরতেছে, অর্থাৎ ওই সমস্যাগুলোকে নিবারণ করার জন্য তারা নিজেরাই কি করতেছে, হাল ধরতেছে ওই সকল সংকটময় মুহূর্তে। যাই হোক, তো এরপরে আমরা দেখব, যেহেতু তারা হাল ধরতেছে, এই কারণে তাদের অনেকের প্রাণ কি ক্ষতবিক্ষত হচ্ছে। অর্থাৎ ক্ষতবিক্ষত, কেউ দেখা যাচ্ছে যে ওই ধরনের জীবন যুদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করে ফেলেছে, আবার কেউ একেবারে আদমরা হয়ে গেছে, কেউ বা একেবারে কি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে, এরকম একটা অবস্থা। অর্থাৎ তারা যেভাবেই হোক নিজের জীবনের বিনিময় হলেও তারা কি সত্য সন্ধানী, তারা তাদের যেই অধিকার, তাদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ওই মানব কল্যাণের জন্য সে প্রতিষ্ঠা তারা কি সর্বদাই সচেষ্ট রাখবে, অর্থাৎ প্রতিষ্ঠা করার জন্য সর্বদাই অগ্রণী ভূমিকা রাখবে। এই জিনিসগুলো কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আরও খেয়াল করো তোমরা, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। তো এই বয়সে, অর্থাৎ এই 18 বছর বয়সী যে একটা সময়, যে একটা মুহূর্ত, যে একটা মোমেন্ট, এই সময় কিন্তু আঘাত বারবার, অর্থাৎ পর্যায়ক্রমেই আসতেছি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকেই কি, অর্থাৎ এই বয়সী তরুণেরা খুব ভালোভাবেই মোকাবেলা করতেছে। অর্থাৎ তারা একেবারে নিজেদের প্রাণপণে জীবন যুদ্ধ করতেছে এই সকল বিভিন্ন বাধা বিপত্তির বিরুদ্ধে। তো দেখা যাচ্ছে যে সবগুলো একের পর এক জড়ো হচ্ছে এই সকল বাধা বিপত্তি। তারপরে দেখো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনার থরে থরে। তো দেখো, এ বয়সে যেমন আমাদের মধ্যে কি অর্থাৎ সফলতা আসবে, তদুপরি কিন্তু এর বিপরীতে আমাদের ব্যর্থতার গ্লানিও আমাদের হাতছানি দিয়ে ডাকবে। তো এরকম একটা মুহূর্তে কি আমাদের আত্মা, আমাদের প্রাণটাও কি, অর্থাৎ অনেকের যে হারানো বেদনায় কি, অর্থাৎ তাদের বুক দরপড় করতেছে। তাছাড়া কীরকম যে এই যে দেশে অরাজকতা সৃষ্টি হয় মাঝে মধ্যে, বা অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন, এগুলোকে যদি আমরা দেখা গেছে যে এগুলোর বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদী কণ্ঠ না করি, বা ওই প্রতিবাদী হয়ে সেগুলোকে প্রতিহত না করি, তাহলে আমাদের নিজেদের মধ্যে কি ভালো লাগবে না। আমরা ওই বেদনার যেই মুহূর্ত বা বেদনার যেই কালো ছায়া, এই কালো ছায়া আমরা কি করব, আমরা দেখা গেছে এরকম আমাদের যে অর্থাৎ যে প্রাণ, যে হৃদয়, তাজা হৃদয় কি থরথর করে কাঁপতে থাকবে। আমরা কতক্ষণে এই সকল অমঙ্গলকে আমরা কি করব, শেকড় সহ উঠিয়ে ফেলবো, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে কি করবে শিক্ষার্থী বন্ধুরা, কাজ করবে। যাই হোক, এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তবু 18 শুনেছি জয়ধ্বনি। এত কিছুর পরও কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, এত বাধা বিপত্তি, এত কি, অর্থাৎ এত মৃত্যু, এত ধ্বংস, এত কিছু পরেও সব কিছুর বিনিময় হলো আমরা শেষ পর্যন্ত কি এই 18 বছরের বয়সের কিন্তু আমরা জয়ধ্বনি আমরা শুনেছি। অর্থাৎ আমরা দেখেছি যে ক্ষতির চেয়ে আমরা লাভবানই বেশি হয়েছে। অর্থাৎ যদিও আমরা সাময়িকভাবে আমরা কি আমাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির চেয়ে আমরা লাভবান বেশি হয়েছি, শেষ পর্যন্ত আমাদের বিজয় আমরা আনতে পেরেছি, ওই বয়সী তরুণেরা আনতে পেরেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো যাই হোক, এরপর দেখো,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এখন কবি এখানে বলতেছেন যে এই সকল তরুণরা, এই বয়সী তরুণরা যে বিভিন্ন দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে ঝড়ঝাপটাকে উপেক্ষা করে, তো বিপদের মুখে যে তারা অগ্রণী ভূমিকা কাজ করে, অর্থাৎ কাণ্ডারি হিসেবে তারা কাজ করে। তো এখানে কবি এটাই বোঝাতে চাচ্ছেন যে এত কিছুর পরেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও সব কিছু থেকে মুক্তি লাভের যে আশা, এই আশায় যে বুক পেতে রাখে তারা। তো এ বয়সে আসলে নতুনত্ব যে আসলে সৃজনশীল বা সৃষ্টিশীল মানব সৃষ্টি যে জগতে আসলে আমরা যেই আসলে কৃত্রিমভাবে যেই সকল আসলে আমাদের নিজেদের সমাজে বা দেশে যে বিশৃঙ্খলা করতেছে, এই কৃত্রিম বিশৃঙ্খলাগুলো যে এই সকল 18 বছর বয়সী তরুণরা যে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে তাদের যে অর্থাৎ পায়ের আঘাতে সব কিছু ধূলিসাৎ করে দিয়ে শেষ পর্যন্ত যে নতুনত্বের আরেকটা দ্বার তারা উন্মোচন করেছে, এই জিনিসটাই কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আসলে এ বয়সে তো নতুন একটা কিছু আনতেছে তারা, নতুনত্বের তো আবিষ্কার তারা করতেছে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো এ বয়স যেন বীরু কাপুরুষ নয়। তো এই 18 বছর বয়সী যে সকল তরুণ আছে বা যুবক আছে, তারা আসলে বীরু কাপুরুষ নয়, তাদের মধ্যে কোনো বীরুতে থাকবে না, তাদের মধ্যে কোনো কাপুরুষত্ব থাকবে না। তারা সবসময় কি বীর সৈনিকের মতো সামনে এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। পথ চলতে এ বয়স যায় না থেমে। তো চলার পথেও তারা কি থেমে যায় না, অর্থাৎ সামনে বাধা দেখে বিপত্তি দেখে তারা কিন্তু পা পিছপা হয়ে আবার ফিরে আসে না, যে না এটা একটা আসলে কি বিপজ্জনক কাজ, এ কাজে আমরা নিজেদেরকে কি করতে পারবো না, নিয়োজিত করতে পারবো না, যদি করি তাহলে নিজের প্রাণটাই চলে যাবে। এই ভয়গুলো কিন্তু তাদের মধ্যে কাজ করে না। তারা দুঃসাহসিকতার পরিচয় সবসময় দিতেছে এবং দিয়ে আসতেছে। এরপর দেখো এ বয়সে তাই নেই কোনো সংশয়। তো কবি পরিশেষে কিন্তু বলতেছেন তাহলে এত কিছুর পরে আসলে এ বয়সের প্রতি কোনো সন্দেহ থাকার কথা না, অর্থাৎ সংশয় থাকার কথা না। এই বয়সের প্রতি আমরা কি আত্মনির্ভর করতে পারি, আমরা বিশ্বাস রাখতে পারি, আমাদের যে আত্মনির্ভরতা সেটা আমরা শতভাগ রাখতে পারি। এই কারণে কবি এখানে আহ্বান করতেছেন যে এদেশের বুকে 18 আসুক নেমে। কবি চাচ্ছেন যে এদেশের বুকে কি 18 নেমে আসুক, অর্থাৎ 18 বছর বয়সী যে সকল যুবক তরুণরা আছে, তারা দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করুক। তারা তাদের যে চেষ্টা সেটাকে অব্যাহত রাখুক, এই পৃথিবীকে একটা নতুনভাবে কি সাজিয়ে তুলুক তারা, ধরণীকে। এই জিনিসটা কিন্তু কবি এখানে বলতেছেন। অর্থাৎ কবি ওই বয়সী যে সকল যুবক আছে, তরুণ আছে, তাদেরকে আহ্বান করতেছেন। কেন নয়, কারণ এই বয়সী তরুণরা যেমন ভালো করতে পারে সমাজের বা দেশের বা রাষ্ট্রের, ততপরি কিন্তু আবার তারা ক্ষতিও করতে পারে। কীরকম ক্ষতি? এই বয়সী তরুণরা কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখি যে আমাদের সমাজের বা দেশের প্রেক্ষাপটে 18 বছর বয়সে অনেক তরুণ যুবক আছে যারা নেশাগ্রস্ত, মাদকে আসক্ত, অর্থাৎ আমাদের সমাজ সংসার সব কিছু কি তারা ধ্বংস করে দিচ্ছে। তারাও কিন্তু এক ধরনের করোনা ভাইরাসের মতো, দেখা গেছে তারাও নষ্ট হচ্ছে, আমাদের সমাজ, আমাদের যে সভ্যতা, আমাদের যে জাতীয় জীবন, এই জীবনেও কিন্তু তারা কি হুমকির সম্মুখীন হয়ে আছে। তো বিদায় কবি এখানে বলতেছেন, আহ্বান করতেছেন, তারা তো দেখা গেছে যে ওই সকল যে সকল আসলে খারাপ কাজ, যে সকল খারাপ পথ অর্থাৎ বিপদ, এই বিপদে না গিয়ে তারা যে জনকল্যাণে তাদেরকে নিজেদেরকে আত্মনিয়োগ করতেছে, সঁপে দিচ্ছে, সহসাই তারা তাদের বুক পেতে দিচ্ছে। এ কারণে কবি বারবার আসলে আশাবাদ ব্যক্ত করতেছেন, আকাঙ্ক্ষা করতেছেন। ওনার মধ্যে এটা একটা প্রত্যয় বা অভিলাষ যে আমাদের দেশে, অর্থাৎ আমাদের দেশের বুকে 18 নেমে আসুক, 18 একটা জোয়ার বসুক, যাতে করে আমাদের দেশ বা এই আমাদের পাশাপাশি যেই অন্যান্য দেশগুলো আছে, অর্থাৎ পুরো পৃথিবীটাই যেন, অর্থাৎ তরুণদের হাতের ছোঁয়ায় যাতে নতুনত্ব লাগে, অর্থাৎ পুরো পৃথিবীটা যেন নতুনভাবে আবার সাজে। তো আসলে শিক্ষার্থী বন্ধুরা, কবি এখানে মূলত আসলে আমরা কৈশোর সময় থেকে যে যৌবনে পদার্পণ করেছি, মূলত এখানে ওই তরুণ বা ওই যুবকের যে বয়সন্ধিকালের জিনিসগুলো কিন্তু এখানে এই 18 বছর বয়স কবিতার শিরোনামে আসলে বলতে চেয়েছিলেন, যে বয়সন্ধিকালটা এরকম, আমরা চাইলে
দেখা গেছে খারাপ দিকটাও বেছে নিতে পারবো বা ভালো দিকটাও বেছে নিতে পারবো। তবে একজন তরুণ অর্থাৎ আমাদের এই যুব সমাজ যদি চায় যে সমাজকে শান্তিপ্রিয় শৃঙ্খলাবদ্ধভাবে তৈরি করবে বা ওইভাবে সাজাবে, তাহলে সেটাই সম্ভব। আবার যদি তরুণরা চায়, এই বয়সী তরুণরা, যে না, সমাজে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব, যত খারাপ কাজ আছে, খারাপ কাজের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব, সমাজের মধ্যে সবসময় আমরা অরাজকতা লাগিয়ে রাখবো, তাহলে কিন্তু সেটাও সম্ভব। সেই কারণে কবি ওই খারাপ দিককে বর্জন করে, হ্যাঁ, এই বয়সন্ধিকাল সময়ে যাতে তরুণরা অর্থাৎ যুবকরা যাতে ভালো কাজটাকে তাদের মনে প্রাণে অর্থাৎ গেঁথে নেয়, তারা সেটাকে তাদের আত্মার সাথে যাতে মিশিয়ে নেয়, সে মিশিয়ে যাতে কাজ করতে পারে, এই জিনিসটি কিন্তু কবি বারবার এখানে আহ্বান করেছেন এই আসলে 18 বছর বয়স কবিতার মধ্যে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে দেখো আমরা আসলে কিছু কিছু অনুধাবন বা প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে। কীরকম, যে পরীক্ষায় দিতে পারে যে এদেশের বুকে 18 আসুক নেমে, যে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাছাড়া এই উক্তিটি বলতে আসলে 18 বছর বয়স কবিতার মধ্যে কবি কি বুঝাতে চেয়েছেন। তাহলে তোমরা আসলে এটা খুব সহজভাবে বলতে পারবা যে কীরকম 18 বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে, হ্যাঁ, অন্তর্নিহিত। কীরকম, তো এই বছর বয়সী মানুষের মধ্যে কোনো জড়তা থাকবে না, অর্থাৎ জীবনকে সবসময় কি করবে, তারা প্রাণবন্ত করে রাখবে, অর্থাৎ তারা সর্বদাই সত্যের সন্ধানী এবং নতুনত্বের সন্ধানী। তারা জীবন রচনায় অর্থাৎ জীবনকে সাজানোর জন্য তাদের যে স্বপ্ন, হ্যাঁ, কল্যাণ, সেবাব্রত যে উদ্দীপনা, সাহসিকতা, চলার পথে যে তাদের দুর্বার গতি সবসময় কি অর্থাৎ সঞ্চারিত হবে। হ্যাঁ, এটাই কিন্তু মূলত 18 বছর বয়সী যে কবিতা সেটার বৈশিষ্ট্য। এখানে কিন্তু কবি এখানে আশাবাদ ব্যক্ত করেছেন যে জাতীয় জীবনের যে চালিকা শক্তি, এই শক্তি হিসাবে 18 বছর বয়সী যে সকল যুবক বা তরুণ আছে তারাই কিন্তু যথেষ্ট। এই জিনিসটা কিন্তু কবি এই কবিতার মধ্যে বারবার কিন্তু এখানে বলতে চেয়েছিলেন। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে। তো পাশাপাশি আমরা এখানে যে তোমাদের এই কবিতার চরণগুলো আবৃত্তি করে বোঝানোর চেষ্টা করলাম, তো তোমরা যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আসো অনলাইন ক্লাসে, তো কিছু হলো তোমরা বুঝতে পেরেছো। আমি আশাবাদ ব্যক্ত করব যে তোমরা আজকে যদি এই কবিতাটা ভালোভাবে বাড়িতে আবার একটু আবৃত্তি করো। হ্যাঁ, তো আবৃত্তি করার পূর্বে আমি তোমাদের একটু বলবো যে তোমরা প্রথমেই শব্দার্থটিকে একটু পড়ে নিবে, পড়লে তোমরা কবিতার যে লাইনগুলো আছে লাইনগুলো বুঝতে তোমাদের সহজ হবে। আর পাশাপাশি যে কবি পরিচিতি আছে সেটাও তোমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের নৈর্বৃত্তিক থেকে বা সৃজনশীলের জ্ঞানমূলকে প্রশ্ন চলে আসে। এগুলো তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু যথাযথভাবে উত্তর করতে পারবে না। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস শেষ করার পূর্বে তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিয়ে দেবো। বাড়ির কাজ বলতে এখানে একটি অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিব। প্রশ্নটা তোমরা হাতের কাছে খাতা কলম থাকলে লিখে নিতে পারো। তো প্রশ্নটা হলো, এ বয়স জানে রক্তদানের পুণ্য, কথাটি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। আমি প্রশ্নটা আবার বলি, এ বয়স জানে রক্তদানের পুণ্য কথাটি বলতে অর্থাৎ উক্তিটি দিয়ে কবি 18 বছর বয়সে কি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এ বয়স জানে রক্তদানের পুণ্য, এই কথাটা কবি এই 18 বছর বয়সে যে কবিতা, এই কবিতায় কেন আসলে বলেছেন, এর কারণটা, এটা অনুধাবনমূলক একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমরা পূর্বের নিয়মে যথাযথভাবে ফেসবুক তো পাঠাতে পারো বা মেসেঞ্জারও পাঠাতে পারো বা আমাদের মেইল করে পাঠাতে পারো, SMS এর মাধ্যমে পাঠাতে পারো। অবশ্যই তোমাদের পাঠিয়ে দিতে হবে। যদি না পাঠাও তাহলে আমরা ধরে নেব যে তোমরা অনলাইন ক্লাসে অনুপস্থিত। হ্যাঁ, পরবর্তীতে হয়তো তোমরা নতুন সেশনে অর্থাৎ পরবর্তী যে ক্লাসে আবার তোমরা অবতীর্ণ হবে, সেক্ষেত্রে হয়তো তোমাদের সমস্যা হতে পারে। তোমরা তখন অনুপস্থিত হিসেবে ক্লাসে গণ্য হবে যে তোমরা অনলাইন ক্লাসে যথাযথ ছিলে না। হ্যাঁ, তো এটা কিন্তু তোমাদের এক ধরনের মূল্যায়ন হচ্ছে, যেহেতু এখন করোনাকালীন সময়। আমরা দেখা গেছে যে অর্থাৎ সরাসরি ওই ক্লাসরুমে অর্থাৎ আমাদের কলেজের যে শ্রেণীকক্ষে গিয়ে আমরা ক্লাসগুলো নিতে পারছি না এই COVID-19 কারণে। যাই হোক,
এই করোনাকালীন সময় আমরা যখন নাকি পার করব, একেবারে আমাদের যেই স্বাভাবিক যে পরিবেশ চলে আসবে, হ্যাঁ, করোনার এই দুর্যোগ মুহূর্তকে আমরা যখন ওভারকাম করতে পারবো, পরবর্তীতে যখন নাকি আমাদের সরকার নির্দেশনা দেয় যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, তখন আমরা দেখা গেছে যে আবার তোমাদের সাথে ওই কলেজ ক্যাম্পাসে দেখা হবে, আমরা শ্রেণীকক্ষে আবার পূর্বের মতো ক্লাসটাকে আবার সঞ্চালন করতে পারবো, আবার আগের মতো আমাদের ক্যাম্পাসও কি মুখরিত হবে, প্রাণবন্ত হবে। যাই হোক, তো তার জন্য আমরা কিন্তু সেটার অপেক্ষায় কিন্তু এখন বসে থাকলে চলবে না। আমাদেরকে সরকার নির্দেশিত যে অনলাইন ক্লাসে আমাদেরকে কী করতে হবে, পার্টিসিপেট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা আমাদের রুটিন অনুযায়ী যখন যে সময় যে ক্লাসটা হবে সেই ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটবে না। আর এই ক্লাসগুলো দেখে তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে এরপরেও, তাহলে তোমরা আমাদেরকে ফেসবুকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে বা ফোন করে জানাতে পারবে। আমরা তোমাদের এই সমস্যাগুলো আবার সমাধান করার চেষ্টা করব। যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আবার পরবর্তীতে তোমাদের সাথে অন্য ক্লাসে আসবো রুটিন অনুযায়ী। তোমরা রুটিনটা সবসময় খেয়াল রাখবে। আর আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকো সবাই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।